ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রাম, যেখানে বাচ্চা জন্ম নিলে তাদের শরীরে কোনো চামড়া থাকে না। অভিশপ্ত এই নির্জন গ্রামে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। আর সেই গ্রামের লোকেরা বছরের পর বছর ধরে একটি মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কেন? সেই মেয়ের সাথে ওই অভিশাপের কি কোনো সম্পর্ক রয়েছে? আর কেনই বা ওই গ্রামটি অভিশপ্ত? জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। গল্পের শুরু হয় একটি টোর বুথ থেকে, যেখানে কাজ করছিল মায়া নামের একটি মেয়ে। সে তার বান্ধবী দিনির সাথে ফোনে কথা বলছিল। এর সময় সেখানে একটি লোক মায়ার কাছে এসে বলে তার নাম কি রাহায়ু। তখন সে বলে তার নাম হচ্ছে মায়া। লোকটি তখন তাকে জিজ্ঞেস করে তার গ্রামের বাড়ি কি হর্যসারি গ্রামে, আর তার বাবার নাম কি ডনমংস। মায়া বলে আমি এত সব কিছু আপনাকে কেন বলতে যাব। লোকটি তখন তেমন কিছু না বলে চলে যায়। মায়া বেশ ভয় পেয়ে যায়, তাই সে সবকিছু তার বান্ধবী দিনিকে জানায়। লোকটি বেশ কিছুদিন ধরে তাকে ফলো করে যাচ্ছিল। কিছুক্ষণ পর আবার লোকটিকে দেখা যায়, সে একটি তলোয়ার হাতে মায়ার দিকেই আসছে। মায়া অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত সে বুথ থেকে বেরিয়ে যায় এবং পালাতে থাকে। কিন্তু লোকটি এক পর্যায়ে তাকে ধরে ফেলে। সে মায়াকে আঘাত করে আর তার পায়ের মধ্যে একটি কাটা দাগ খুঁজতে থাকে। সে দাগ পেয়ে গেলে কাটা দাগটি আবার সে কেটে দেয়। লোকটি তখন বলে তোমার পরিবারের জন্য আমরা যে অভিশাপ পেয়েছি তার জন্য তোমাকে অবশ্যই শেষ করতে হবে। এরপর সে মায়াকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর লোকটিকে শুট করে মেরে ফেলে। এরপর কিছুদিন পার হয়ে যায়। মায়া আর দিনি মিলে একটি কাপড়ের দোকান দিয়েছে। ওই দিনের পর থেকে তারা আর বাইরে কাজ করে না। কথায় কথায় মায়া বলে সে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে। কোথায় জিজ্ঞেস করলে মায়া তাকে একটি ছবি দেখিয়ে বলে এটা সম্ভবত তার বাবা মায়ের ছবি, আর ছবিটিতে 5 বছরের মায়াকেও দেখা যাচ্ছে। মায়া বলে আমি বড় হয়েছি আমার এক আন্টির কাছে। আন্টি বলেছিল তিনি আমার 5 বছর বয়স থেকে আমার লালন পালন করছেন। তিনি আমার বাবা মার সম্পর্কে তেমন কিছুই বলেননি। জানি না কেন তিনি এসব কিছু লুকিয়ে রেখেছিলেন। ওই দিনের ঘটনার পর আমি আমার আন্টির জিনিসপত্র ঘেটে দেখি, তখন এই ছবিটি পাই। ছবির পেছনে একটি নামও লেখা আছে, রাহায়ু। এই রাহায়ু নামটাই ওই দিনের লোকটি আমাকে জিজ্ঞেস করেছিল। আমার মনে হয় আমার জন্ম এই লোকটির বলা গ্রামটিতেই হবে। ছবি দেখে মনে হচ্ছে আমার বাবা মা বেশ ধনী পরিবারের ছিলেন। তাদের একটি বড় বাড়িও দেখা যায় ছবিতে। তাই আমি চাচ্ছি ওই গ্রামে গিয়ে এই বিষয়ে খোঁজ নিব। আমি যদি আসলেই তাদের সন্তান হয়ে থাকি তাহলে তো আমার বেশ কিছু সম্পদ পাওয়ার কথা, যেগুলো পেলে আমি শহরে এসে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। কিন্তু তিনি মায়াকে ওই গ্রামে একা যেতে দেবে না, তাই সেও বলে আমিও তোমার সাথে ওই গ্রামে যাব। এদিকে বাথরুমে মায়া লক্ষ্য করে তার পায়ে কাটাটা থেকে ব্লিডিং হচ্ছে। এই জায়গাটি ওই দিনের লোকটি কাটার চেষ্টা করেছিল। ক্ষতের ভেতরে হাত দিয়ে মায়া দেখে সেখানে কিছু একটা আছে। দেখা যায় এটা একটি চিরকুট, যাতে জাপানি ভাষায় কিছু একটা লেখা আছে। সে সেটার একটি ছবি তুলে রাখে। বাথরুম থেকে বের হয়ে মায়া দিদিকে খুঁজছিল। এই সময় সে দেখে কালো কাপড় পরা দূরে কে একজন দাঁড়িয়ে আছে। মায়া বেশ ভয় পেয়ে যায়। পরে রাতে মায়া ও দিনি দুজনে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বাসে একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক যাত্রা করছিলেন। প্রভাষকটি বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন। এজন্য মায়া তাকে তার চিরকুটটির ছবি দেখায়, যেটা সে তার পায়ের মধ্যে পেয়েছিল। মায়া জিজ্ঞেস করে এই কাগজে কি লেখা আছে। শিক্ষক বলেন এটা প্রাচীন জাপানি ভাষায় লেখা এক মন্ত্র জাতীয় কিছু হবে। সাধারণত যারা জাদুবিদ্যায় পারদর্শী হয় তারা এগুলো লিখে থাকে। যতটুকু তিনি জানেন এগুলো অনেক আগে লেখা হতো। এই কথা শুনে মায়া বেশ চিন্তিত হয়ে যায়। যাত্রাপথে মায়া আবারও লক্ষ্য করে কিছু দূর পর পরই 3টি মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ পর পরই তাদেরকে দেখছিল। তারা যেন মায়াকে কিছু একটা বলতে চায়। মায়া দিনিকে এটা বলে দিনি খুব একটা পাত্তা দেয় না। অবশেষে সারা রাত যাত্রার পরে তারা ভোরে গ্রামে এসে পৌঁছায়। গ্রামে একটি ঘোড়ার গাড়িতে করে তারা গ্রামের ভেতরে যায়। গাড়ি চালকের সাথে মায়ার কথা হয়।
মায়া বলে তারা এই গ্রামে একটি গবেষণার জন্য এসেছে। তারা শিক্ষার্থী, তারা এই গ্রামের কিছু অতীতের তথ্য নিতে চায়। কার কাছে এগুলো ভালো জানতে পারবে, তারা কার কাছে গেলে তারা এগুলো জানতে পারবে। গাড়ি চালক বলে এই গ্রামে খুব একটা মানুষের বসবাস নেই, আর যারা আছে তারা গ্রামের অনেক ভেতরে বসবাস করে। এই গ্রামে একজন পুতুল নাট্যশিল্পী আছেন যিনি পুতুল নাচ দেখিয়ে অনুষ্ঠান করে থাকেন। তার নাম হচ্ছে শতাব্দী। তিনি এই গ্রামের অনেক জনপ্রিয়। আপনারা তার কাছে এই তথ্যগুলো নিতে পারবেন। মায়া আর দিনি পুতুল শিল্পীর বাড়ি খোঁজ করতে আসে, তবে শতাব্দীকে পাওয়া যায় না। তার মা এসে বলে শতাব্দী কাজের জন্য বেরিয়েছে, আপনারা কাল এসে দেখা করতে পারবেন। গ্রামে একটু ঘুরে তারা ওই বাড়িটি খুঁজে পায়, যে বাড়িটিকে মায়া তার বাবা মার ছবি দেখেছিল। এত বড় বাড়ি কিন্তু সেটি পুরোপুরি ফাঁকা, আবার গেটে লেখা এই বাড়িতে প্রবেশ নিষেধ। মায়া এসব কিছু পাত্তা দেয় না। সে দিনিকে বলে আজ আমরা এখানে থাকবো। বাড়ির ভেতরের পরিবেশ একদমই নোংরা, কারণ অনেক বছর ধরে বাড়িটি এভাবেই পড়ে আছে। মায়া একটি ড্রয়ারে কিছু ছবি খুঁজে পায়। এগুলো তার বাবা মার ছবি ছিল। এতগুলো ছবি, অথচ কোনোটাতে মায়াকে দেখা যায় না। বিষয়টা বেশ অদ্ভুত। কিছুক্ষণ পরে তারা দূর থেকে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। জানালা থেকে দেখা যায় একটি মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। শীঘ্রই তাকে কবর দেওয়া হবে। তারাও সেই কবরস্থানে আসে, যেখানে মায়া তার বাবা মার কবরও খুঁজে পায়। এই সময় তারা লক্ষ্য করে এই কবরস্থানের জায়গার তুলনায় কবরের পরিমাণ অনেক বেশি, আর বেশিরভাগ কবরই খুব ছোট ছোট আকারের, যেগুলোতে আবার কোনো নামও নেই। হতে পারে এগুলো কোনো বাচ্চাদের কবর। তারা অবাক হয়, এতগুলো বাচ্চার কবর, তাও আবার একসাথে। কবরগুলো দেখে বোঝা যায় বেশিরভাগ কবরই একদম নতুন, মানে গ্রামে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। তারা ভাবে আসলে হচ্ছেটা কি এই গ্রামে। যাই হোক, তারা সে রাতে ওই বাড়িতেই কাটায়। পরের দিন সকালে তারা আবার কিছু মানুষের হইচই শুনতে পায়। তারা দেখে আরো এক বাচ্চাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারা এবার সে মানুষগুলোর পিছু নেয়। তাদের দেখতে পেয়ে শতাব্দী তাদের কাছে আসে। মায়া তখন বলে তারা শিক্ষার্থী, একটি রিসার্চের জন্য তারা এখানে এসেছে। গ্রাম প্রধান শতাব্দীর কাছে তারা কিছু প্রশ্ন করতে চায়। শতাব্দী তাদের বিকেলে দেখা করতে বলে। এদিকে দিনের বেশ ক্ষুধা লাগায় মায়া খাবার আনতে বাজারে এক দোকানে যায়, যেটা সামনে ছিল এক মেয়ে যার নাম রথিন। মায়া যখনই ওই পুরাতন বাড়ি সম্পর্কে তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে এই বাড়িটা একটি শয়তানের বাড়ি, ওখানে শয়তানের পূজা করা হতো, আর ওটা এক অভিশপ্ত বাড়ি। নিজের বাড়ি আর পরিবার সম্পর্কে এমন কথা শুনে মায়া ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে মায়ার বাড়িতে দুজন লোক আসে। দিনি যখন দরজা খুলে তারা তাকে বলে তারা যেন এখান থেকে চলে যায়। এই বাড়ির রাহায়ু নামের এক মেয়ে, যিনি এখন শহরে থাকেন। তখন দিনি তাদের বুঝিয়ে বলার জন্য মিথ্যা বলে আমি রাহায়ু। এটা শুনে লোকগুলো অবাক হয়ে যায়। তারা বলে ঠিক আছে, আপনারা অবশ্যই থাকতে পারবেন, কিন্তু তার আগে শতাব্দীর কাছ থেকে বাড়ির কাগজগুলো নিয়ে আসতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই কথা বলে তারা দিনিকে তাদের সাথে নিয়ে যায়। পথে দিনি লক্ষ্য করে লোকগুলো তাকে জঙ্গলের বেশ ভেতরে নিয়ে যাচ্ছে। তার কাছে বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছিল না। এর জন্য সে মায়াকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক সিগন্যাল সেখানে ছিল না। তাই দিনি সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু এ সময় আচমকা ওই লোকগুলো দিনির ওপর আক্রমণ করে, তাকে অজ্ঞান করে ফেলে। এরপর দেখা যায় তাকে জঙ্গলের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে শতাব্দী আসে। দিনি শতাব্দীর কাছে সাহায্য চায়, কিন্তু সে জানে না এই সব কিছু শতাব্দীর কথা মতোই হচ্ছে। কিছুক্ষণ পর শতাব্দীর মাও সেখানে চলে আসে, আর তিনি এসে দিনির গলা কেটে তাকে হত্যা করে, আর তার রক্তগুলো একটি বালতিতে সংগ্রহ করে তা জঙ্গলের এক জায়গায় ফেলে দেওয়া হয়। এরপর শতাব্দীর মা বলেন অবশেষে এই গ্রাম থেকে অভিশাপটি চলে গেল, আর এখন থেকে সুস্থ বাচ্চার জন্ম হবে। অন্যদিকে মায়া দিনির জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু এসে দেখে বাড়িতে দিনি নেই। তাই সে বাইরে বেরিয়ে দিনিকে খুঁজতে থাকে। মায়া শতাব্দীর কাছেও দিনির খোঁজ করে। শতাব্দী তার সাথে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, আর বলে সে দিনিকে খুঁজে দেবে। এদিকে শতাব্দীর মাকে দেখা যায়, যিনি বাড়ির উঠানে কাপড় শুকানোর মতো করে শরীরের স্কিন অর্থাৎ চামড়া রোদে শুকাতে দিচ্ছে, যা আসলে দিনির শরীর থেকে তুলে
তুলে নেওয়া হয়েছিল। এরপর রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক দম্পতি ছিল যাদের সন্তানের ডেলিভারি আজ রাতেই হবে। তারা বেশ খুশি ছিল। তারা বলছিল এবার তাদের সন্তান সুস্থভাবে জন্ম নেবে আর অভিশাপ থাকবে না। এদিকে মায়া দিনিকে খুঁজছে। এত খোঁজার পরও দিনিকে না পেয়ে সে ভয়ে কাঁদতে থাকে। এই সময় তার কাছে আসে অদ্ভুত এক শিশু। সে মায়াকে তার সাথে আসতে বলে। মায়া তার পিছু নিয়ে একটি বাড়ির কাছে যায় আর দেখে একটি বাচ্চা জন্ম হয়েছে, কিন্তু বাচ্চাটি পুরোপুরি অসুস্থ। তার শরীরে কোনো স্কিন বা ত্বক ছিল না। এরপর সে দেখে সে ভয়ঙ্কর ব্যাপারটি শতাব্দী বাচ্চাটিকে পানিতে চুবিয়ে জীবন্ত মেরে ফেলে। এটা দেখে মায়া ভয়ে আটকে ওঠে। বাইরে কিছু শব্দ পেয়ে গ্রামের লোকজন তখন বাইরে বেরিয়ে আসে। তারা দেখে সেখানে তাদের গ্রামেরই এক মহিলা দাঁড়িয়ে আছে। এই মহিলাটি সেই মহিলা যার কাছ থেকে মা ওই দিন বাজারে খাবার কিনেছিল, যার নাম রথিন। সে মায়াকে লুকিয়ে রাখে, করে মায়াকে চুপচাপ তার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে গ্রামের লোকজন শতাব্দীকে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন এবার সুস্থ বাচ্চা জন্ম নেবে, তাহলে আবার কেন এরকম হলো? শতাব্দী বলে, আমি তো চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কোনো এক জায়গায় ভুল হচ্ছে। না হলে রাহায়ও মরার পরে ওই অভিশপ্ত থাকার কথা না। এদিকে মায়া রথিনকে জিজ্ঞেস করে, গ্রামের বাচ্চাগুলো এরকম কেন? কি হয়েছে এই গ্রামে? রথিন বলে, এই পুরো গ্রাম অভিশপ্ত। এই গ্রামে কোনো শিশু বাচ্চা নেই। এর কারণ হচ্ছে গত 20 বছর ধরে গ্রামে কোনো বাচ্চা জন্ম নিলে তারা অসুস্থ থাকে। তাদের শরীরে কোনো ত্বক বা চামড়া থাকে না, আর এভাবে বেঁচে থাকা অনেক কষ্টের। তাই বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়। এই অভিশাপের পেছনে রয়েছে এক ধনী পরিবার। সেই পরিবারের বড় ছেলের নাম ছিল ডন বংশ। তিনি গ্রাম প্রধান ছিলেন, কিন্তু তার পরিবার সহ গ্রামের এই পরিত্যক্ত বড় বাড়িটিতেই থাকতেন। তিনি শুধু ধনী ছিলেন না, ছিলেন একজন দক্ষ পুতুল নাট্যশিল্পী। তিনি অনেক সুন্দর পুতুল বানাতেও পারতেন। তার সুনাম ছিল ব্যাপক। এই গ্রামে আবার এক সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল নাই। অনেকে তাকে বিয়ে করতে চাইলেও অবশেষে বিয়ে হয় গ্রাম প্রধান ডন বংশের সাথে। বিয়ের অনেক বছর পার হয়ে যায়, কিন্তু ডন বংশের ঘরে কোনো সন্তান আসে না। এজন্য সে অনেক দুঃখী ছিল। অবশেষে দীর্ঘ 5 বছর পর তাদের একটি মেয়ে হয়, কিন্তু তাদের এই সন্তানটিকে গ্রামের কোনো মানুষই দেখতে পারেনি। কিছু মানুষ তখন বলা বলি করছিল, ডন বংশের যে সন্তান হয়েছে তার শরীরে কোনো চামড়া ছিল না, এজন্য তাকে কখনো বাইরে নিয়ে আসা হয় না। এর ঠিক 5 বছর পরে টানা 3 রাতে গ্রামের 3টি মেয়ে গ্রাম থেকে উধাও হয়ে যায়। অনেক খুঁজেও তাদেরকে পাওয়া যায়নি। এই 3টি মেয়ে হারিয়ে যাওয়ার পরে গ্রামবাসীরা একদিন ডন বংশের মেয়েকে দেখতে পায়। তখন সে একদম সুস্থ ছিল। তার নাম রাখা হয় রাহায়ু। এই সময় গ্রামের সবাই বলা বলি করছিল, ডন বংশ তার মেয়েকে সুস্থ করতে গ্রামের ওই হারানো 3টি মেয়েকে নিয়ে গিয়েছে। তাদের দ্বারা ডন বংশ একটি ব্ল্যাক ম্যাজিক করে। সে শয়তানের সাথে চুক্তি করে ওই 3 মেয়ের মৃত্যুর বদলে তার মেয়েকে সুস্থ করেছে। এরপর এক রাতে গ্রামে এক অনুষ্ঠান চলাকালীন ডন বংশ তার স্ত্রী এবং সব সঙ্গীকে হত্যা করে ফেলে, আর অবশেষে নিজেও আত্মহত্যা করে। আর বাড়িতে শুধুমাত্র তার ওই মেয়ে রাহায়ু বেঁচে ছিল। তবে তাকে তার কোনো এক আত্মীয় সাথে করে শহরে নিয়ে যায়, তাই তাকে আর কেউ খুঁজে পায়নি। তখন আমরা বুঝতে পারি মায়াই হলো সেই রাহায়ু। এরপর রথিন বলে, আর এই ঘটনার পর থেকে গ্রামটি অভিশপ্ত। গ্রামে কোনো বাচ্চা জন্ম নিলে তাদের শরীরে কোনো চামড়া থাকে না। রথিন আরো বলে, গ্রাম প্রধান শতাব্দী মনে করে চামড়া ছাড়া গ্রামের প্রথম জন্ম নেওয়া বাচ্চাটি হচ্ছে রাহায়ু। তার থেকে এই অভিশাপের শুরু, তাই তাকে হত্যা করার মাধ্যমে এই অভিশাপ কাটাতে হবে। তবে শুধু হত্যা নয়, হত্যার পর তার শরীরে চামড়া দিয়ে পুতুল বানিয়ে তার অনুষ্ঠান করতে হবে। এইভাবে শয়তানি অভিশাপটি কেটে যাবে। এখন আমরা বুঝতে পারি এই জন্যই ওই দিন দিনিকে রাহায়ু মনে করে হত্যা করা হয়। আর রাতে পুতুল নাচের জন্য শতাব্দীর মা চামড়া দিয়ে সেই পুতুল বানায়। কিন্তু রথিন মানে না যে রাহায়াকে মেরে ফেললেই অভিশাপ কেটে যাবে, কারণ তার দাদিমা একজন ওঝা ছিলেন। তিনি বলেন এ ধরনের শয়তানি অভিশাপ কখনো কাটানো যায় না, শুধুমাত্র ট্রান্সফার করা যায়। তাই রাহায়াকে মেরে ফেললে এই অভিশাপ যাবে না। আর এজন্যই দোকানের ওই মহিলাটি রাহায়ু
ওকে অর্থাৎ মায়াকে এতক্ষণ পর্যন্ত সাহায্য করছে। সে চায় মায়া এখান থেকে পালিয়ে যাক। আর অন্যদিকে মায়া এই মহিলার বাসায় দেখে ওই লোকটির ছবি, যে লোকটি তাকে টোলবুথে ওই রাতে মারতে চেয়েছিল। জিজ্ঞেস করে জানা যায় ওই লোকটি হচ্ছে এই মহিলার স্বামী, আর এই মহিলাটিও গর্ভবতী, তাই তার স্বামী ওই রাতে মায়াকে মারতে চেয়েছিল। তবে মহিলাটি জানে না যে তার স্বামী মায়াকে আক্রমণ করেছিল আর এতে তার মৃত্যু হয়। এদিকে শতাব্দী বুঝতে পারে তারা আসলে ভুল মেয়েকে হত্যা করেছে। দিনীর সাথে থাকা ওই মায়া নামের মেয়েটি হচ্ছে আসলে রাহায়ু। তাই সে গ্রামবাসীকে ডেকে আনে আর বলে মায়াকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে, তবে এই অভিশাপ কাটবে। এর সবকিছু জানার পর মায়া ব্যাপক ভয় পেয়ে যায়। সে ভাবে তারা আর এই গ্রামে এক মুহূর্ত থাকা উচিত হবে না। মায়া তখন ওই ঘোড়া চালকটিকে কল করেন যে তাদেরকে এই গ্রামে নামিয়ে দিয়ে গিয়েছিল। চালকটা জানতে পারে সে এক পুলিশকে সাথে নিয়ে গ্রামের উত্তর দিকে আসতে থাকে। পথে মায়া রথিনকে জানায় তার স্বামী বেঁচে নেই। মায়াকে হত্যা করতে গিয়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই কথা শোনার পর রথিন ভেঙে পড়ে। এদিকে ঘোড়া চালকটিও কাছাকাছি চলে আসে। মা তার কাছে যেতেই যাবে, কিন্তু দেখা যায় গ্রামবাসীরা সেখানে চলে এসেছে। আর যে পুলিশটি ঘোড়া চালকটির সাথে এসেছিল সে চালকটিকে শুট করে মেরে ফেলে। আসলে এই পুলিশটি ওই গ্রামেরই লোক ছিল। এখন সবাই মিলে তারা মায়াকে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দেয়। মায়া জঙ্গলের একটি বড় গাছের নিচে এসে লুকিয়ে পড়ে। সে এখন কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এই সময় জঙ্গলের পাশ দিয়ে একটি গাড়ি চলে যাচ্ছিল। মায়া সেই গাড়ির কাছে এসে সাহায্য চায়। গাড়িটিতে থাকা লোকটি মায়াকে লিফট দেয়, কিন্তু কিছুদিন যাওয়ার পর লোকটি দেখে গাড়ির মধ্যে একটি বাচ্চার আত্মা বসে আছে। এটা দেখে লোকটি ভীতু হয়ে উঠলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। মায়া তখন গাড়ি থেকে বেরিয়ে এসে একটি গাছের নিচে বসে। এই সময় সে তিনটি বাচ্চাকে সেখানে দেখতে পায়। এই তিনটি বাচ্চাকে সে গ্রামে আসার পথেও রাস্তার ধারে দেখেছিল। মূলত এগুলো ছিল আত্মা, যারা কাছে এসে মায়াকে অতীতের কিছু ভিশন দেখায়। মায়া গ্রামের অতীতের সময়টা দেখতে পায়। দেখা যায় মায়ার মা ডন বংশের সাথে বিয়ে হওয়ার আগে শতাব্দীর সাথে সম্পর্ক ছিল, কিন্তু ডন বংশ অনেক প্রভাবশালী হওয়ায় তার সাথে তার বিয়ে হয়। বিয়ের 5 বছর পরও যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন ডন বংশের স্ত্রী অর্থাৎ মায়ার মা এক পাপ কাজ করে। সে শতাব্দীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আর এর ফলে সে শতাব্দীর সন্তানের মা হয়। কিন্তু এটা ডন বংশ জানতো না। সে জানতো রাহায়ু বা মায়াই তার সন্তান, কিন্তু শতাব্দীর মা সব জানতো। তিনি আগে থেকে নাই মানে মায়ার মাকে পছন্দ করতেন না, কারণ নাই তার ছেলেকে ধোঁকা দিয়েছে। আবার বিয়ের পর তার ছেলের সাথেই অবৈধ সম্পর্ক করেছে। শতাব্দীর মা ডন বংশ কেউ পছন্দ করত না, কারণ ডন বংশের পরিবার শতাব্দীর মার ওপর অনেক জুলুম করেছে। আর এই সব মিলিয়ে এই শতাব্দীর মা এক ব্ল্যাক ম্যাজিকের পরিকল্পনা করে। নাই আর শতাব্দীর চুল থেকে তিনি এক ব্ল্যাক ম্যাজিক পরিচালনা করেন। এতে নাইয়ের যে বাচ্চা হয় তার শরীরে কোনো স্কিন থাকে না। আবার শতাব্দী পুরোপুরি তার মায়ের বশে চলে যায়। এদিকে আবার ডন বংশ ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার জানত। যখন সে দেখে এত চেষ্টার পরও জন্ম নেওয়া বাচ্চার এই অবস্থা, তখন সে আর ঠিক থাকতে পারে না। সে শয়তানের সাথে চুক্তি করে গ্রামের 3টি বাচ্চা মেয়েকে বলিদানের মাধ্যমে সে তার মেয়ের সুস্থতা চায়। গ্রামের এই 3টি মেয়েকে সে হত্যা করে তাদের এই বড় বাড়িতে একটি ঘরে দাফন করে দেয় আর তাদের স্কিন দিয়ে পুতুলও বানানো হয়। এতে করে মায়া সুস্থ হয়ে ওঠে, কিন্তু মায়া প্রায় সময় ওই মৃত 3 মেয়েকে দেখতে পেত, কারণ তাদেরকে মেরে তো তার বাবা তাকে সুস্থ করেছে। মায়া মেয়েগুলোকে দেখে ভীষণ ভয় পেত। এই জন্য ডন বংশ প্রাচীন জাপানি ভাষায় মন্ত্র জাতীয় কিছু লিখে তা মায়ার পায়ের মধ্যে গেঁথে দিয়েছিল, আর এতে করে মায়া আর তাদেরকে দেখতে পেত না। একদিন যখন ডন বংশ তার অনুষ্ঠানে যাবে, তখন শতাব্দী এসে তাকে মেরে ফেলে আর তার জায়গায় অনুষ্ঠান করতে আসে শতাব্দী, যাকে তার মা বশ করে রেখেছিল। যেহেতু ডন বংশ তার মেয়েকে সুস্থ করে ফেলেছে, তাই শতাব্দীর মার প্রতিশোধও এখনো শেষ হয়নি। তাই বসে থাকা শতাব্দীকে দিয়ে সে ডন বংশের সব সহযোগীদেরকে মেরে ফেলে এবং শেষে
অবশেষে ডন মাংসকেও মেরে ফেলা হয়, কিন্তু গ্রামবাসীরা মনে করছিল এই হত্যা চালিয়েছে ডন মাংস নিজেই। এরপর সেই বাচ্চাদের একজন মায়ের কানে এসে বলে গ্রামের এই অভিশাপ সরানোর উপায় রয়েছে। এজন্য ওই 3 মেয়ের দেহাবশেষ এবং তাদের স্কিন দিয়ে বানানো পুতুলগুলো ভালো কোনো এক জায়গায় কবর দিতে হবে। মেয়েগুলোর দেহ মাটি চাপা দেওয়া ছিল ওই করবাড়িটির নিচতলায়, আর স্কিনের পুতুলগুলো রয়েছে শতাব্দীর কাছে। এরপর স্বপ্নটি কেটে যায়। মায়া দেখে রুথিন তাকে ডাকছে। মায়া বলে গ্রামের এই অভিশাপ আমি কাটাতে পারবো, এজন্য আমাকে আগে শতাব্দীর বাড়িতে যেতে হবে যেখানে চামড়ার বানানো পুতুল রয়েছে। মায়া শতাব্দীর বাড়ি এসে পুতুলগুলো নিয়ে নেয়। এরপর বড় বাড়ি থেকে মেয়েগুলোর দেহাবশেষ সংগ্রহ করে সেগুলোকে ভালো এক জায়গায় কবর দিয়ে দেওয়া হয়। এই সময় সেই জায়গায় চলে আসে শতাব্দীর মা। সে বলে ডন মাংসর পরিবার আমার সাথে অনেক অন্যায় করেছে, তাদের কাউকেই বাঁচতে দেব না। এরপর মায়াকে নিয়ে যাওয়া হয় মেরে ফেলার জন্য। মায়া শতাব্দীকে বলে আমি তোমার মেয়ে, ডন মাংস আমার বাবা নয়, তোমার মা মানে আমার দাদি এই সব কিছুই জানে, আর তার ব্ল্যাক ম্যাজিকের কারণেই এই গ্রামে অভিশাপ এসেছে। তোমাকে বশ করে দাদি ডন বংশের পরিবারকে হত্যা করেছিল, সবকিছুর মূলে রয়েছে সে। কিন্তু শতাব্দী এসবের কিছুই বিশ্বাস করে না। সে যখনই মায়াকে মারতে যাবে তখনই গ্রামের এক মহিলাকে দেখা যায় যার সুস্থ সন্তান হয়েছে, মানে এই গ্রাম থেকে এখন অভিশাপটি কেটে গিয়েছে। সবাই বুঝতে পারে মায়া সত্য কথা বলছিল। শতাব্দী তার মায়ের করা পাপ মেনে নিতে পারে না, এজন্য সে নিজেকে অপরাধী মনে করে। সে নিজেই তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে। শতাব্দীর মা ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে সেও তার জীবন দিয়ে দেয়। মায়ার ভয় এখনো কাটেনি। সে দ্রুত গ্রামের রাস্তায় চলে আসে। সেখানে একটি গাড়ি পেলে তাতে করে সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কেটে যায় 1 বছর। গ্রামে এখন কোনোই সমস্যা নেই, প্রতিনিয়ত সুস্থ বাচ্চার জন্ম হচ্ছে। কিন্তু একদিন এক মহিলার ডেলিভারি হবে। তারা বেশ খুশি। মহিলাটি পরিষ্কার হতে বাথরুমে যায়, আর তার স্বামী তার জন্য বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ সেই মহিলার চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তার স্বামী বাথরুমে গিয়ে দেখে মহিলাটির পেট থেকে বাচ্চা বই করে নেওয়া হয়েছে। আয়নায় দেখা যায় শতাব্দীর মায়ের আত্মা যে ওই বাচ্চাটিকে ছিনিয়ে নিয়েছে। আর এখানে এই গল্প শেষ হয়ে যায়। আর এটাই ছিল ইম্পেটিগোর মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের কাছে এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।